ভোরের আলো যখন প্রায় ফুরিয়ে গেছে, আকাশ থেকে ঝিমানো মেঘ ছুটি নিয়ে তেজি সূর্যের আবির্ভাব ঘটছে, তখনই অবিরাম চলতে থাকা গাড়ির ঘূর্ণায়মান চাকাটা রেহাই পেল। গাড়ি থামল নির্ভয়ের বাড়ির গেইটে। সিট বেল্ট খুলতে খুলতে নৌসাদ সাহেবদের গাড়ি পেছনে এসে দাঁড়ালো। এত তড়িঘড়ি করে কলকাতায় ফেরার কারণ হলো, রুবিনাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিয়েছিল সন্ধ্যার পরে। শুধু মাথার ক্ষতটায় ড্রেসিং করতে হবে রোজ, আর কিছু ওষুধপত্র। ওখানে নির্ভয়ে চেনা পরিচিত কেউ থাকে না, আর রাত্রির মামার বাড়িতে থাকার তো প্রশ্নই ওঠে না। তাই হোটেল টোটেলের ঝামেলা না করে আজই ফিরে আসলো। নির্ভয় বলে দিয়েছে রুবিনা তার ফ্ল্যাটেই থাকবে রাত্রির সাথে। রাত্রি অবশ্য আপত্তি করেছিল, কিন্তু নির্ভয় তাকে এক ধমকে থামিয়ে দিয়েছে। তখন বলেছে তার সাথেও এখন রুবিনার একটা সম্পর্ক আছে, রাত্রি যেন নাক না গলায়। নিশাদ গাড়ি থেকে বেরোতেই নৌসাদ সাহেব জিজ্ঞেস করলেন, মেয়েটা ঠিক আছে তো? নিশাদ উত্তর দেবার আগেই নির্ভয় দরজা খুলল। নৌসাদ সাহেব এগিয়ে গেলেন। রাত্রিকে নির্ভয়ের বুকের মাঝে দেখে কিছুটা অপ্রস্তুত হলেন। চাপা লজ্জা পেল নির্ভয়ও, তবে রাত্রিকে ছাড়ল না। এক পলক চোখাচোখি হলো। নির্ভয় দৃষ্টি নামিয়ে গাঢ় কণ্ঠে বলল, নামতে তো দিবেন? নৌসাদ সাহেব সরলেন না, বরং রাত্রির কপালে আলতো করে হাত ছুঁয়ে আতকে উঠে চিবিয়ে চিবিয়ে বললেন, গাটা গরম হয়ে আছে দেখছি, খালি তো পারো পাগলামি করতে। কে অসুস্থ কে সুস্থ সেটা দেখার তো সময় নেই। বলেছিলাম ঘুমের ওষুধ পুরোটা দিও না, ভেঙে দাও। এই আস্ত পাওয়ারফুল ট্যাবলেট এইটুকুন মেয়েটা সহ্য হবে? নির্ভয় চোখ বুঝল, রাগ সংবরণ করল। এই মানুষটা আর পারেই বা কি ওর ভুল ধরতে পারা ছাড়া? সে নিজের ইচ্ছায় রাতকে ওষুধ দিয়েছে, ডাক্তারই তো বলেছে পুরোটা খাওয়াতে। রাত্রি যত স্ট্রেস ছাড়া আরামে ঘুমাবে ততই ভালো। তবে মুখে এসব কিছুই বলা হলো না, শুধু বলল, সরুন, নামতে দিন। নৌসাদ সাহেব চেতে উঠলেন, পারো কি শুধু একরোখাপনা ছাড়া? সারাটা দিন পুরো ওলট পালট করে বিয়ে করলে, মেয়েটার উপর দিয়ে এত ধকল গেল, সেটার কোনো তোয়াক্কাই নেই। তোমার বাবা আমি, আর যেখানে যাই করো না কেন, অন্যের মেয়েকে নিয়ে এমন উড়ু স্বভাব আমি সহ্য করব না বলে দিলাম। আপনি হয়তো ভুলে যাচ্ছেন ও এখন আমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে। অন্যের মেয়ে বলাটা কি আদৌ সমীচীন? বিয়ে করেছ বলে কি যা ইচ্ছে তাই করবে? মেয়েটা আমার মেয়ের মতো, ওর সাথে তো তোমাকে এভাবে অত্যাচার করতে দেব না আমি। নির্ভয় চিল্লিয়ে উঠল এবার, আপনার কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি ওর সাথে অত্যাচার করছি? নিশাদ এগিয়ে এলো, বাবার হাত টেনে সরিয়ে বলল, বাবা এখানে চিৎকার চেঁচামেচি করো না, উপরে যাও, আমরা আসছি। নৌসাদ সাহেব গেলেন না। নাহিদা রুবিনাকে নিয়ে ভেতরে ঢুকে গেছে ততক্ষণে। রাত্রিকে বুক থেকে সরিয়ে বেরিয়ে এলো নির্ভয়। অপর পাশে গিয়ে দরজা খুলে বাবার সামনেই পাজা কোলা করে কোলে তুলে নিল তাকে। গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে গলা বাড়িয়ে বলল, গাড়িটা পার্ক করে দিস নিশাদ। নিজের ঘরে রাত্রিকে শুইয়ে দিয়েছে নির্ভয়। ঘরে এসি চলছে। মেয়েটা রীতিমতো ব্ল্যাঙ্কেটের ভিতর মাথা ঢুকিয়ে দিয়েছে। ইতিমধ্যেই রুবিনাকে জিজ্ঞেস করে জেনেছে রাত্রি নাকি ছোট থেকেই ঠান্ডা একদম সহ্য করতে পারে না, অল্পতেই দাঁত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মেয়েটা খুব উষ্ণপ্রিয়। নির্ভয় আনমনেই হাসল। সে ছোট থেকে এসিতে অভ্যস্ত। বাড়ি থেকে বের হওয়ার পর সামান্য লিফট দিয়ে নিচে নেমে গাড়ি পর্যন্ত পৌঁছাতেই ঘেমে একাকার হয়ে যায় শরীর। তারপর গাড়িতে এসি, অফিসেও সারাদিন এসির মধ্যে। আর মেয়েটা কিনা ঠান্ডা সহ্য করতে পারে না? হ্যাঁ। বাইরে প্রায় সকাল হয়ে গেছে। রুবিনা শোয়ার ব্যবস্থা করে দিয়ে এসেছে সে। বাকি সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। কম খাটুনি তো হয়নি। একদিনে গিয়ে আবার একদিনে ফিরে আসা যে সে ব্যাপার নয়।
ঘরের বাতি নিভিয়ে রাত্রির পাশেই শুয়ে পড়ল নির্ভয়। কনকনে ঠান্ডায় জমে আসা বিছানায় একটুখানি তপ্ত সংস্পর্শ পেয়ে সুরসুর করে নির্ভয়ের অনেকটা কাছে চলে গেল রাত্রি। নির্ভয় হঠাৎই হাসল। এসির রিমোটের বাটন চেপে তাপমাত্রা কমিয়ে দিল আরও কয়েক ডিগ্রি।